হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমরা প্রতিদিন জিকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের প্রস্তুতি নিচ্ছি, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। তো আজকে আমরা করব ভূগোলের ক্লাস নাম্বার 3 নম্বর ক্লাস করব, এবং আজকের আমাদের জিকে চ্যাপ্টার ওয়াইজ ভূগোলের ক্লাস নাম্বার 3-এ আলোচনার বিষয় হলো ভারতের ভূপ্রকৃতি, হিমালয় ও পাহাড়ি অঞ্চল সম্পর্কে। তো বিস্তারিত আমরা সম্পূর্ণ থিওরি এবং সেই থিওরির উপর বেস করে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাস করে নেব। তো আজকে ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, ভারতের ভূপ্রকৃতিকে চারটে ভাগে মোটামুটি ভাগ করা যেতে পারে। 1 নম্বর দেখো পার্বত্য অঞ্চল, 2 নম্বর পাহাড়ি অঞ্চল, 3 নম্বর মালভূমি অঞ্চল এবং 4 নম্বর সমভূমি অঞ্চল। তো আজকে আমরা এই প্রথম দুটো নিয়ে আলোচনা করব এবং পরবর্তীকালে মালভূমি এবং সমভূমি অঞ্চল নিয়ে আলোচনা করব। তো মালভূমিটাও এটার মধ্যেই ইনক্লুড রয়েছে কিছুটা, এবং নেক্সট আমরা সমভূমি নিয়ে আলোচনা করব। তো দেখো, পার্বত্য অঞ্চল কাকে বলবো? পার্বত্য অঞ্চল আমরা সেই সমস্ত অঞ্চলকে বলবো যাদের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2135 মিটারের উপরে। ওকে, তো পার্বত্য অঞ্চল দেখো 2135 মিটারের উপরে উচ্চতা। পাহাড়ি অঞ্চল কাদের বলবো? যাদের উচ্চতা বা যে সমস্ত অঞ্চলের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 915 মিটার থেকে 235 মিটার পর্যন্ত, তাদের আমরা বলবো পাহাড়ি অঞ্চল। তারপর মালভূমি অঞ্চল হলো সেই সমস্ত অঞ্চল যে সমস্ত অঞ্চলের উচ্চতা 305 মিটার থেকে 915 মিটার পর্যন্ত। এবং সমভূমি অঞ্চলের উচ্চতা দেখো 305 মিটারের নিচে যে সমস্ত অঞ্চল বিলং করছে সেই সমস্ত অঞ্চলকে আমরা সমভূমি অঞ্চল বলে থাকি। নেক্সট, এটা গেল ভারতের ভূপ্রকৃতির শ্রেণী বিভাগ। এবার আমরা দেখব হিমালয়, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ পার্বত্য অঞ্চল নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের পার্বত্য অঞ্চলের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে পর্বতটা সেটা হলো হিমালয়। তো হিমালয়ের প্রথমে আমরা দেখব উৎপত্তির তত্ত্ব। হিমালয় কিভাবে উৎপত্তি লাভ করেছে তার পিছনে কিছু তত্ত্ব বা থিওরি রয়েছে। যেমন 1 নম্বর থিওরি হলো প্লেট টেকটনিক থিওরি। প্লেট টেকটনিক থিওরি কি? দেখো, বিভিন্ন মহাদেশ সেগুলো কিন্তু এক একটা প্লেট দিয়ে গঠিত, এবং সেইগুলো আমাদের পৃথিবীর কেন্দ্রে থাকা লাভার ওপর কিন্তু চলমান। তো দেখো, এখানে ছবির মাধ্যমে বোঝানো হয়েছে এই হলো একটা প্লেট এবং এই হলো আর একটা প্লেট। এই চলমান প্লেটগুলো যখন একে অপরের সামনের দিকে চলে আসে তখন কিন্তু কলিশন হয়, অর্থাৎ ধাক্কাধাক্কি হয়। এর ফলে একটা প্লেট কখনো উপরে উঠে যায়, একটা প্লেট কখনো নিচের দিকে নেমে যায়। তো এর ফলে এই সংযোগ অঞ্চলে কিন্তু যে ভূমিটা থাকে সেটা কিন্তু পর্বতের মতো উঠে পড়ে। তো এর মাধ্যমে কিন্তু হিমালয়ের উৎপত্তি হয়ে থাকতে পারে বলে মনে করছে বিজ্ঞানীরা। এবং এই থিওরির উপর বেস করে আরো একটা থিওরি দেওয়া হয়েছে, সেটা হলো জিওসিনক্লাইন থিওরি। জিওসিনক্লাইন থিওরিতে কি বলা হচ্ছে? দেখো, গন্ডোয়ানা ল্যান্ড এবং অঙ্গারা ল্যান্ডের মুখোমুখি অগ্রসরের ফলে টেথিস সাগরে পলিমাটি ভাঁজ পড়ে হিমালয়ের উৎপত্তি হয়েছে। অর্থাৎ এখন বর্তমানে যে অঞ্চলে হিমালয় পর্বতটা রয়েছে সেখানে কি ছিল? এক সময় টেথিস সাগর ছিল। এইখানে দেখো, এই যে এই সিটা হচ্ছে টেথিস সি, এবং টেথিস সির দুদিকে দুটো অঞ্চল ছিল, একটা হলো গন্ডোয়ানা ল্যান্ড এবং আর একটা হচ্ছে অঙ্গারা ল্যান্ড। এই দুটো ল্যান্ড কি হয়েছে? একে অপরের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে শুরু করেছে। কিসের জন্য? এই সমুদ্রে এত বেশি পরিমাণ পলিমৃত্তিকা জমেছে যে এটা নিচের দিকে যেতে শুরু করেছিল। ঠিক আছে, মানে এতটাই পলিমাটি জমেছে যে এখানে ভার পড়ার ফলে এই দুটো একে অপরের দিকে সরতে শুরু করে, এবং যেই সরতে শুরু করেছে তখন এই পলি মৃত্তিকায় কি করেছে? চাপ সৃষ্টি করেছে, এবং এই পলি মৃত্তিকাগুলোই পরবর্তীকালে এরকম ভাঁজ পড়ে পড়ে ফোল্ড মাউন্টেন তৈরি করেছে। ঠিক আছে, এবং যে কারণে হিমালয়কে আমরা ভাঁজ পর্বত বলে থাকি, অর্থাৎ ভাঁজ পড়ে পড়ে পলি মৃত্তিকাগুলো ভাঁজ পড়ে পড়ে পর্বতের আকারে সৃষ্টি হয়েছে। তো এর পরের পেজেই আমরা দেখব যে হিমালয়কে ভাঁজ পর্বত বলা হয়, এবং এই যে টেথিস সমুদ্রই ছিল এটা আমরা কি করে বুঝছি? কেননা হিমালয় পর্বতের যে পাথর আমরা দেখি সেটা হচ্ছে সেডিমেন্টারি রক, অর্থাৎ পাললিক শিলা। পাললিক শিলা তো আমরা সমুদ্রে দেখতে পাই। তো সেই সমুদ্রের পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা দুটো শিলাই কিন্তু আমরা এই
হিমালয়ের হিমালয় দেখতে পেয়ে থাকি। তো সেই থেকে আমরা বলতে পারি যে এখানে একটা সমুদ্র ছিল, সেই সমুদ্রের পলিমৃত্তিকাটাকে চাপের ফলে গন্ডোয়ানা ল্যান্ড এবং অঙ্গরা ল্যান্ড এই দুটো জায়গার চাপের ফলে টেথিস সাগরের পলিমৃত্তিকা ভাঁজ পড়ে হিমালয়ের উৎপত্তি। তো এই দুটো তত্ত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হিমালয়ের উৎপত্তির পিছনে। তো আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, হিমালয়ের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখব। দেখো, এটা হলো পৃথিবীর তরুণতম ভাঁজ পর্বত, যাকে ইংরেজিতে বলা হয়ে থাকে ইয়ংগেস্ট ফোল্ড মাউন্টেন। অর্থাৎ পৃথিবীতে যতগুলো ভাঁজ পর্বত বা ফোল্ড মাউন্টেন রয়েছে তার মধ্যে থেকে হিমালয়ের বয়স সব থেকে কম, ওই জন্য এটাকে বলা হয় তরুণতম ভাঁজ পর্বত বা ইয়ংগেস্ট ফোল্ড মাউন্টেন। ভিভিআই পয়েন্ট, এইখান থেকেই প্রশ্ন আসে যে পৃথিবীর সব থেকে তরুণতম বা ইয়ংগেস্ট ভাঁজ বা ফোল্ড মাউন্টেন কোনটা, সেটা হয়ে যাবে হিমালয়। নেক্সট দেখো, এটির বিস্তৃতি কত পর্যন্ত রয়েছে। এটি কাশ্মীর থেকে পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত। তারপর দেখো, হিমালয়ের দৈর্ঘ্য। হিমালয়ের দৈর্ঘ্য 2400 কিলোমিটার এবং প্রস্থ 160 থেকে 450 কিলোমিটার। খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ দৈর্ঘ্য এই কাশ্মীর থেকে পূর্ব আসাম পর্যন্ত হিমালয়ের দৈর্ঘ্য কত, 2400 কিলোমিটার এবং প্রস্থ কত, চওড়া কত হিমালয় পর্বত শ্রেণীর, সেটা হলো 160 থেকে 450। অর্থাৎ কোথাও খুবই সরু আবার কোথাও খুবই চওড়া এই হিমালয়। এই ডাটা থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় এসেছে বহুবার যে হিমালয়ের দৈর্ঘ্য কত, সেটা হবে 2400 কিলোমিটার। তো খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট তোমরা কিন্তু ফলো করবে, এই পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে। নেক্সট দেখো, আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য, হিমালয় দুটি নদীর মধ্যবর্তী স্থানে বিস্তৃত রয়েছে। তো সেই দুটো নদী কি কি, একটা হলো পশ্চিমে সিন্ধু নদী এবং পূর্বে ব্রহ্মপুত্র নদী। অর্থাৎ এই পশ্চিমে সিন্ধু, এই সিন্ধু এবং পূর্বে ব্রহ্মপুত্র, এই দুটো নদীর মধ্যখানে হিমালয় পর্বতশ্রেণী বিস্তৃত রয়েছে। দেখো, হিমালয় পর্বত টারসিয়ারি যুগে বা সেনোজোয়িক যুগে উৎপত্তি লাভ করেছিল। ভিভিআই পয়েন্ট, এই পয়েন্টটা থেকেই প্রশ্ন এসেছে বহুবার যে হিমালয় কোন যুগে বা কোন সময় উৎপত্তি লাভ করেছিল, সেটা হলো টারসিয়ারি যুগে বা সেনোজোয়িক যুগে। ওকে, নেক্সট দেখো, ভারতীয় প্লেট এবং তিব্বতীয় প্লেট, এই দুটি প্লেটের কনভার্জিং প্লেট টেকটনিক থিওরির ফলে হিমালয়ের উৎপত্তি। যেমন আমরা দেখলাম এই যে গন্ডোয়ানা ল্যান্ড এবং অঙ্গারা ল্যান্ড, এই দুটোই কিন্তু আমাদের প্রাচীন নাম ভারতবর্ষের এবং হচ্ছে তিব্বতের। এবং এই যে প্লেট টেকটনিক থিওরি, এটা হচ্ছে একটা হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদ্বীপ দেশের যে প্লেট এবং আরেকটা হচ্ছে তিব্বতীয় প্লেট। সেই দুটো প্লেট একে অপরের দিকে কনভার্জিং প্লেট টেকটনিক থিওরি, অর্থাৎ একে অপরের দিকে অগ্রসর হয়েছে, যার ফলে এটা উৎপত্তি লাভ করেছে। ওকে, নেক্সট, হিমালয় যে যে রাজ্যের উপর অবস্থিত সেইগুলো আমাদের দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, উত্তর পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, মণিপুর এবং পূর্ব আসাম, এই কটা রাজ্যের উপর হিমালয় অবস্থিত রয়েছে বা বিস্তৃতি লাভ করেছে। দেখো, হিমালয়ের ঢাল উত্তর থেকে দক্ষিণে, অর্থাৎ হিমালয়ের উচ্চতা উত্তরের দিকে বেশি এবং দক্ষিণের দিকে কম। ওকে, তারপর হিমালয়ের পশ্চিমতম শৃঙ্গ হলো নাঙ্গা পর্বত। একদম পশ্চিম দিকের যে পর্বতটা হলো সেটা হচ্ছে নাঙ্গা পর্বত। এবং হিমালয়ের পূর্বতম শৃঙ্গ হলো নামচা বারোয়া, যেটি অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে দেখলাম। হিমালয়ের ঢাল কোন দিক থেকে কোন পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণে। পশ্চিমতম শৃঙ্গ বা ওয়েস্টার্ন পিক কোনটা, সেটা হচ্ছে নাঙ্গা পর্বত। এবং ইস্টার্ন পিক কোনটা, সেটা হচ্ছে নামচা বারোয়া, যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানলাম। নেক্সট দেখো, হিমালয় উত্তর থেকে দক্ষিণে মোট 4টি পর্বতশ্রেণী পরপর নিয়ে গঠিত। সেগুলি উত্তর থেকে দক্ষিণে পরপর হলো, অর্থাৎ এর মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে হিমালয় পর্বত শ্রেণী কোনো মাত্র একটা পর্বত শ্রেণী নয়, এখানে কিন্তু 4টে পরপর প্যারালাল কিন্তু পর্বত শ্রেণী রয়েছে। সেই 4টে পর্বত শ্রেণীকে একত্রে আমরা বলে থাকি হিমালয় পর্বতমালা। ওকে, তো এই পর্বতমালা
কথাটার পিছনেই হচ্ছে এই 4টে পর্বতশ্রেণী লুকিয়ে রয়েছে, না হলে শুধু আমরা বলতাম হিমালয় পর্বত। তো এখানে আমরা বলে থাকি হিমালয় পর্বতমালা। এই মালাটা বলার কারণ কি, 4টে পর্বতশ্রেণী উত্তর থেকে দক্ষিণে পরপর সমান্তরালভাবে এইভাবে 1টা 2টো 3টে এবং 4টে পরপর 4টে পর্বতশ্রেণী এরকম বিস্তৃতি লাভ করেছে এবং 4টেকে একত্রে বলা হয়ে থাকে হিমালয় পর্বতমালা। তো সেই 4টে পর্বতশ্রেণী উত্তর থেকে দক্ষিণে কোনগুলো দেখো, ট্রান্স হিমালয় বা তিব্বতীয় হিমালয়, এটা একদম উত্তরে, একদম উত্তরে, ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্স হিমালয় বা তিব্বতীয় হিমালয়। তারপরে রয়েছে 2 নম্বরে গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়, এটা একদম উত্তরের একটু দক্ষিণে। তারপরে লেজার হিমালয় বা হিমাচল হিমালয়, এবং একদম দক্ষিণে দেখো শিবালিক হিমালয় বা আউটার হিমালয়, এটা হচ্ছে দক্ষিণে। দেখো পাশে ম্যাপের মাধ্যমে বোঝানো হয়েছে, এই যে এইখানে এইভাবে এইটা হচ্ছে এইখানে বিস্তৃত রয়েছে ট্রান্স হিমালয়, তারপরে বিস্তৃত রয়েছে গ্রেটার হিমালয় রেঞ্জ, এই যে এখানে দেখো লেখাই রয়েছে গ্রেটার হিমালয় রেঞ্জ, তারপরে বিস্তৃত রয়েছে এইখানে লেজার হিমালয় এবং সর্বার দক্ষিণে শিবালিক হিমালয়। তো এই মোট 4টে পর্বতশ্রেণী পরপর প্যারালাল ভাবে বিস্তৃতি লাভ করেছে এবং 4টেকে একত্রে বলা হয় হিমালয় পর্বতমালা। তো এবার এই 4টে পর্বতমালার বা পর্বতশ্রেণীর আমরা ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে কে রয়েছে, ট্রান্স হিমালয়। তো আমরা দেখব ট্রান্স হিমালয় বা তিব্বতীয় হিমালয়ের ব্যাপারে। দেখো উচ্চতা, ট্রান্স হিমালয় বা তিব্বতীয় হিমালয়ের উচ্চতা 3100 মিটারের উপর। এইখানে গুরুত্বপূর্ণ যে রেঞ্জগুলো বা পর্বত রেঞ্জগুলো হলো সেগুলো হলো দেখো জাস্কার, লাদাখ, পীর পাঞ্জাল, ধৌলাধার এবং তিব্বত। তো এই ট্রান্স হিমালয় বা তিব্বতীয় হিমালয়ের যে গুরুত্বপূর্ণ পর্বত রেঞ্জগুলো রয়েছে সেগুলো দেখো জাস্কার রেঞ্জ, লাদাখ রেঞ্জ, পীর পাঞ্জাল রেঞ্জ, ধৌলাধার রেঞ্জ এবং তিব্বত রেঞ্জ। খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রশ্ন আসে যে জাস্কার রেঞ্জ কোন হিমালয়ের উপর অবস্থিত, তখন কিন্তু এই 4টে অপশনে 4টে হিমালয় শ্রেণীর নাম দিয়ে দেবে। তো সঠিক উত্তর করতে হবে কি আমাদের ট্রান্স হিমালয়। ওকে, নেক্সট দেখো ট্রান্স হিমালয় হলো হিমালয় পর্বতমালার সব থেকে উত্তরের পর্বতমালা এবং সব থেকে পুরাতন পর্বতশ্রেণী। অর্থাৎ এই যে 4টে পর্বতশ্রেণী রয়েছে পরপর, 4টের মধ্যে সব থেকে উত্তরেরটা হলো কোনটা, ট্রান্স, এবং এটা হলো সব থেকে পুরাতন পর্বতশ্রেণী। এটি তিব্বতীয় হিমালয় নামেও পরিচিত। এবং এই ট্রান্স হিমালয় বা তিব্বতীয় হিমালয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ শৃঙ্গগুলো অবস্থিত রয়েছে পৃথিবীর, সেগুলো দেখে নাও। K2, K2 অর্থাৎ যেটাকে আমরা জেনে থাকি গডউইন অস্টিন, গডউইন অস্টিন, তারপর K3, তারপর গ্রেসার বুম, ব্রড পিক এবং হিডেন পিক। এই সমস্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর শৃঙ্গগুলো অবস্থিত রয়েছে ট্রান্স হিমালয়, যার মধ্যে K2 খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। ওকে, দেখো এইখানে ম্যাপে দেখানো হয়েছে ট্রান্স হিমালয়। দেখো এই যে ইন্ডিয়ার একদম উত্তরে কাশ্মীর এবং কাশ্মীরের পাশেই চীন, সেখানেই হচ্ছে তিব্বত। তো এই অঞ্চলের মধ্য দিয়ে বিস্তৃতি লাভ করেছে ট্রান্স হিমালয় এবং এইখানেই আছে জাস্কার, লাদাখ, পীর পাঞ্জাল, ধৌলাধার, এই গুরুত্বপূর্ণ পর্বতের রেঞ্জগুলি। ওকে, তো এটা গেল ট্রান্স হিমালয়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য, খুবই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখব দ্বিতীয় পর্বতশ্রেণী অর্থাৎ ট্রান্স হিমালয়ের যেটা পরে আসছে সেটা হলো গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়। দেখো গ্রেটার হিমালয় সব থেকে উচ্চতম পর্বতমালা হিমালয় পর্বতশ্রেণীগুলির মধ্যে, অর্থাৎ 4টে যে পর্বতশ্রেণী পরপর বিস্তৃতি লাভ করেছে তার মধ্যে থেকে সব থেকে উচ্চতম পর্বতশ্রেণীটি হলো এই গ্রেটার হিমালয়। এটি অন্তর্বর্তী হিমালয় বা ইনার হিমালয়া বা হিমাদ্রি হিমালয় নামে পরিচিত। ভিভিআই প্রশ্ন এখান থেকে আসে যে গ্রেটার হিমালয়ের অপর নাম কি, সেটা হয়ে যাবে হিমাদ্রি হিমালয়। দেখো উচ্চতা, দেখো সব থেকে বেশি উচ্চতা 6100 মিটারের উপর এর উচ্চতা এই গ্রেটার হিমালয়ের, এবং প্রস্থ কি রয়েছে, প্রস্থ দেখো 25 কিলোমিটার চওড়া গ্রেটার হিমালয়, এবং দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য একদম ইন্দাস থেকে এদিকে অরুণাচল প্রদেশ পর্যন্ত 2400 কিলোমিটার, এদিকে ইন্দাস এবং এইদিকে
তোমার অরুণাচল প্রদেশ, এই যে লাল রঙের যেটা টানা রয়েছে এইটাই হলো গ্রেটার হিমালয়। এখানে সুন্দরভাবে ম্যাপের মাধ্যমে দেখানো হয়েছে এবং এর উচ্চতায় সব থেকে বেশি 6100 মিটারের উপর। এটার নাম হিমাদ্রি হিমালয় বা গ্রেটার হিমালয়। চওড়া রয়েছে বা প্রস্থ 25 কিলোমিটার এবং দৈর্ঘ্য 2400 কিলোমিটার। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তারপরে দেখো এই অঞ্চলে অর্থাৎ এই যে গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়ে সেখানে গুরুত্বপূর্ণ যে শৃঙ্গগুলো রয়েছে সেগুলো দেখো। আমরা এক্ষুনি কি দেখলাম, সব থেকে উচ্চতম পর্বত শ্রেণী হচ্ছে এই গ্রেটার বা হিমালয়। তো সেই কারণে এখানে পৃথিবীর সব উচ্চতম শৃঙ্গগুলো অবস্থিত, যার মধ্যে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত রয়েছে। ভারতের উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, পীর পাঞ্জাল, ধৌলাধার এবং মাকালু। ওকে, পীর পাঞ্জাল যেমন পর্বত রেঞ্জ, সেরকম পীর পাঞ্জাল একটি পর্বত শ্রেণীয় শৃঙ্গও রয়েছে। ধৌলাধারও একটি পর্বত রেঞ্জ, সাথে ধৌলাধার নামে একটি পর্বত শৃঙ্গও রয়েছে, যেগুলো তোমার রয়েছে এখানে গ্রেটার বা হিমাদ্রি হিমালয়। যখন প্রশ্ন আসবে পীর পাঞ্জাল এবং ধৌলাধার পর্বত রেঞ্জ কোথায় অবস্থিত, তখন উত্তর হবে ট্রান্স হিমালয়। কিন্তু যখন বলবে পর্বত শৃঙ্গ, তখন উত্তর হয়ে যাবে গ্রেটার হিমালয়। তারপর দেখো এখানে দেখো এই হিমালয় পর্বতশ্রেণী রূপান্তরিত শিলা এবং পাললিক শিলা দ্বারা গঠিত। দেখো একটা পর্বত সবসময় কিন্তু কঠোর পাথরে পরিণত হওয়ার কথা, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি রূপান্তরিত শিলা এবং পাললিক শিলা, পর্বত পাললিক শিলা দ্বারা গঠিত। তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা কোনো সমুদ্র থেকে উৎপত্তি লাভ করেছে এই হিমালয়টা, এবং এটা পুষ্টি দিচ্ছে যে ওই আমরা টেথিস সাগরের যে থিওরিটা দিয়েছিলাম সেটা কিন্তু ঠিকঠাক। এবং এখানে অর্থাৎ এই গ্রেটার বা হিমাদ্রি হিমালয়ে আমরা অ্যালপাইন বনভূমি দেখতে পাই। ঠিক আছে, অ্যালপাইন বনভূমি মিন্স অর্থাৎ যেগুলো হচ্ছে খুবই নিম্ন টেম্পারেচারে জন্মায় যে সমস্ত উদ্ভিদ, দেবদারু, পাইন গাছ, এই রকম গাছ সমস্তকে আমরা বলে থাকি অ্যালপাইন বনভূমি। যেগুলো খুবই লো টেম্পারেচার -ডিগ্রিতে জন্মায় সেগুলোকে বলা হয় অ্যালপাইন বনভূমি। ওকে, তো গুরুত্বপূর্ণ তথ্য আমরা গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়ের ব্যাপারে দেখলাম। নেক্সট দেখো লেজার হিমালয় বা হিমাচল হিমালয়, এটা 3 নম্বর পর্বত শ্রেণী ছিল। লেজার হিমালয় বা হিমাচল হিমালয়ের উচ্চতাটা একটু কম। দেখো 3500 থেকে 4500 মিটার পর্যন্ত। এর প্রস্থ 60 থেকে 80 কিলোমিটার। গুরুত্বপূর্ণ রেঞ্জগুলো দেখো এখানে কি কি অবস্থিত রয়েছে। পীর পাঞ্জাল, মুসৌরি, রানীক্ষেত, সিমলা এবং কুলু মানালি, এই গুরুত্বপূর্ণ পর্বত রেঞ্জগুলো এখানে অবস্থিত। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখো, এই অঞ্চলে ছোট ছোট লেক দেখতে পাওয়া যায় যা দুন নামে পরিচিত। ভিভিআই পরীক্ষায় প্রশ্ন আসে যে দুন বা ছোট ছোট লেক কোন হিমালয়ের পর্বতশ্রেণীতে দেখতে পাওয়া যায়, তখন সঠিক উত্তর হয়ে যাবে লেজার হিমালয় বা হিমাচল হিমালয়ের মধ্যে। তো দেখো এই দুন আমরা কি কি জেনে থাকি, এইরকম কয়েকটি গুরুত্বপূর্ণ দুন হলো মুসৌরি, দেরাদুন, লাহুল, সিপটি এবং কুলু মানালি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুনের নাম। ওকে, এবং দেখো পর্বত রেঞ্জগুলোর নাম অনুসারে কিন্তু এইখানে এই দুনগুলোর নামও হয়ে গিয়েছে। ঠিক আছে, যেমন কুলু মানালি। ওকে, তো মুসৌরি, দেরাদুন, লাহুল, সিপটি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, এবং এইগুলো কিন্তু এক একটা দুন। ওকে, নেক্সট সর্বশেষ পর্বত শ্রেণী যেটা ছিল সেটা হলো 4 নম্বরে শিবালিক। এর উচ্চতা কিন্তু সব থেকে কম এবং এটা সব থেকে দক্ষিণে অবস্থিত। দেখো শিবালিক হিমালয় পর্বত শ্রেণীটি হলো হিমালয় পর্বতমালার সব থেকে দক্ষিণের অংশ, অর্থাৎ যে 4টে পর্বতশ্রেণী এইভাবে সাজানো রয়েছে সব থেকে দক্ষিণের অংশ এই যে এইটা হলো তোমার শিবালিক হিমালয়, এবং এটি আউটার হিমালয় নামেও পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানলাম। দেখো এটির উচ্চতা অনেকটাই অপেক্ষাকৃত কম, কেননা আমরা দেখেছি উত্তর থেকে দক্ষিণের দিকে নর্থ টু সাউথে কিন্তু হিমালয়ের ঢাল, অর্থাৎ ধীরে ধীরে উচ্চতা কমছে। দেখো এর উচ্চতা অপেক্ষাকৃত কম, প্রায় 600 থেকে 1500 মিটার পর্যন্ত। শিবালিকের এখানে কিছু আঞ্চলিক নাম রয়েছে। দেখো অরুণাচল প্রদেশের শিবালিকের নাম মিরি, আবোর, ডাফলা এবং মিসমি। অর্থাৎ শিবালিক পর্বতশ্রেণীকে অরুণাচল প্রদেশে এই সমস্ত আঞ্চলিক নাম মিরি, আবোর, ডাফলা এবং মিসমি নামে ডাকা হয়। উত্তরাখণ্ডে আবার এর নাম পরিবর্তিত হয়ে যাচ্ছে ধাং,
বা ধুন্দুয়া রেঞ্জ। আবার নেপালে এটিকে নাম ডাকা হয় চুরিয়া ঘাট। এই সমস্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক নামগুলো কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে। ঠিক আছে, এরকম প্রশ্ন আসে যে শিবালিক হিমালয় অরুণাচল প্রদেশে আঞ্চলিক নাম কি? তখন হয়তো অপশানে 4টে অপশান দেওয়া থাকবে, তার মধ্যে থেকে আমাদের মিরি বা আবোর বা ডাফলা বা মিসমিকে আমাদের বেছে নিতে হবে। বা বলতে পারে নেপালের শিবালিক হিমালয়ের নাম কি? তখন চুরিয়াঘাট সঠিক উত্তর হবে। তো এই আঞ্চলিক নামগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখো এবার আমরা দেখব মাউন্ট এভারেস্টের কিছু আঞ্চলিক নাম। ভিভিআই তথ্য এইখান থেকে, কেননা এইখান থেকেই প্রশ্ন এসেছে বহুবার। দেখো মাউন্ট এভারেস্টের আঞ্চলিক নাম, নেপালে মাউন্ট এভারেস্ট কি নামে পরিচিত? সেটা হলো সাগরমাথা। সাগরমাথা নামে পরিচিত মাউন্ট এভারেস্ট। ভিভিআই বহুবার পরীক্ষা এসেছে এই প্রশ্নটি, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন কিন্তু এটি, যে নেপালে মাউন্ট এভারেস্টের নাম কি? সেটা হলো সাগরমাথা। তিব্বতে আবার মাউন্ট এভারেস্টের আঞ্চলিক নাম হলো চোমলুঙ্গা। চোমলুঙ্গা নামে পরিচিত মাউন্ট এভারেস্ট তিব্বতে। এবং মাউন্ট এভারেস্টের পুরাতন নাম হলো পিক 15। পিক 15। এবং দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, মাউন্ট এভারেস্টের প্র্যাকটিক্যালি উচ্চতা সর্বপ্রথম মেপেছিলেন একজন ভারতীয়, তিনি হলেন রাধানাথ সিকদার। রাধানাথ সিকদার মাউন্ট এভারেস্টের প্র্যাকটিক্যালি উচ্চতা সর্বপ্রথম মেপেছিলেন, কিন্তু তিনি কোনো রকম মর্যাদা পাননি, সম্মান পাননি। ঠিক আছে, দেখো তারপরে মাউন্ট এভারেস্টের উচ্চতা অফিসিয়ালি মেপেছিলেন সর্বপ্রথম 1853 সালে জর্জ এভারেস্ট। ওই বছর পিক 15 এর নাম পরিবর্তন করে রাখা হয় মাউন্ট এভারেস্ট। ওকে, তো গুরুত্বপূর্ণ তথ্য যে কে কোনজন মাউন্ট এভারেস্টের প্র্যাকটিক্যাল উচ্চতা মেপেছিলেন, তখন উত্তর হবে রাধানাথ সিকদার। এই প্রশ্নটাও কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। মাউন্ট এভারেস্টের পুরাতন নাম কি? পিক 15। তিব্বতে মাউন্ট এভারেস্ট কি নামে পরিচিত? চোমলুঙ্গা। নেপালে কি নামে পরিচিত? সাগরমাথা। অফিসিয়ালি কে উচ্চতা মেপেছিলেন? জর্জ এভারেস্ট। কত সালে? 1853 সালে। এবং পিক 15 এর নাম পরিবর্তিত হয়ে মাউন্ট এভারেস্ট হয়। তারপর দেখো আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য, সিনট্যাক্সিয়াল বেন্ড। সিনট্যাক্সিয়াল বেন্ড, দেখো হিমালয় পর্বতে দুটি সিনট্যাক্সিয়াল বেন্ড অবস্থিত রয়েছে। পূর্ব সিনট্যাক্সিয়াল বেন্ড ব্রহ্মপুত্রের কাছে নামচা বারোয়াতে অবস্থিত, এবং পশ্চিম সিনট্যাক্সিয়াল বেন্ড সিন্ধু নদীর কাছে অবস্থিত। তো এই সিনট্যাক্সিয়াল বেন্ড কি? সিনট্যাক্সিয়াল বেন্ড হলো, দেখো যদি আমরা ভারতবর্ষটাকে এইভাবে আঁকার চেষ্টা করি, হিমালয়টা এইভাবে বিস্তৃত লাভ করেছে। ঠিক আছে, হিমালয়টা এইভাবে বিস্তৃতি লাভ করেছে। দেখো আমি হিমালয়টাকে ইচ্ছা করে বাঁকিয়ে আঁকলাম, এইখানে একটা বাঁক আর এইখানে একটা বাঁক। ঠিক আছে, এই বাঁকটাকেই বলা হয় সিনট্যাক্সিয়াল বেন্ড। শুধুমাত্র হিমালয় পর্বতমালাতেই এই বাঁক বা এই বেন্ডটা দেখতে পাওয়া যায়, এবং এই বাঁককেই বলা হয় সিনট্যাক্সিয়াল বেন্ড। পূর্ব দিকে যেখানে বাঁকটা নিয়েছে সেটা হলো নামচো বারোয়া, যেটা ব্রহ্মপুত্রের কাছে অবস্থিত, অরুণাচল প্রদেশের কাছে, এবং পশ্চিমে এটা অবস্থিত রয়েছে সিন্ধু নদীর কাছে, পশ্চিমের সিনট্যাক্সিয়াল বেন্ড। পরীক্ষায় আসে সিনট্যাক্সিয়াল বেন্ড কোন পর্বতে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে হিমালয় পর্বতে। ওকে, তো গুরুত্বপূর্ণ তথ্য আমরা হিমালয় পর্বতমালার ব্যাপারে কিন্তু জেনে ফেললাম। নেক্সট আমরা দেখব পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চলের ব্যাপারে একটু দেখব। দেখো পাহাড়ি অঞ্চল আমাদের দুটো রয়েছে, একটা হচ্ছে ভারতের পশ্চিম দিকে পশ্চিমঘাট পর্বতমালা, এবং পূর্ব দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পূর্বঘাট পর্বতমালা, সেগুলো আমরা দেখব। দেখো পশ্চিমঘাট পর্বতমালা যেটি সৌহাদ্রি নামে পরিচিত, প্রথম পয়েন্টটাই কিন্তু ভিভিআই। বহুবার প্রশ্নটা এসেছে, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন। সৌহাদ্রি এটি কোন পর্বতশ্রেণীর প্রাচীন নাম? সেটা উত্তর হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতমালা। বিভিন্ন পুরাণ বেদ এখানে পশ্চিমঘাট পর্বতমালাকে সৌহাদ্রি নামে উল্লেখ করা হয়েছে। ওকে, দেখো পশ্চিমঘাট পর্বতমালাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। ছবিতে দেখো এইখানে একটা, এইখানে একটা, অর্থাৎ প্রথমে রয়েছে উত্তর পশ্চিমঘাট পর্বতমালা, অর্থাৎ উপরের এই অংশটা উত্তর পশ্চিমঘাট পর্বতমালাতে গুরুত্বপূর্ণ কি কি শৃঙ্গ রয়েছে দেখো, কোলসুবাই, হরিশ্চন্দ্র এবং মহাবালেশ্বর। অর্থাৎ এই অংশটাই রয়েছে কোলসুবাই, হরিশ্চন্দ্র এবং মহাবালেশ্বর। এবং এখানে দুটো গুরুত্বপূর্ণ পাস রয়েছে, সেই দুটো পাস হলো কি, থালঘাট যেটা মুম্বাই এবং থানে এই দুটি শহরকে কানেক্ট করছে, এবং আরেকটি হলো ভোরঘাট
যেটা মুম্বাই এবং পুনেকে কানেক্ট করছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি উত্তর পশ্চিম ঘাট পর্বতমালার ব্যাপারে। বিশেষ করে এই ঘাট দুটো, এই দুটো পাশ দুটো, থালঘাট এবং ভোরঘাট কোন দুটো শহরকে কানেক্ট করছে সে দুটো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে। থালঘাট টি, ঠিক আছে, থালঘাট মনে রাখার জন্য থালঘাট টি, তাহলে টি ফর থানে অ্যান্ড মুম্বাই, দুটোতেই মুম্বাই রয়েছে। আর ভোরঘাট, ভোরঘাটে কিছু নেই, বি রয়েছে, তার মানে শুধু মনে রাখবে মুম্বাই অ্যান্ড পুনে। ওকে, নেক্সট আমরা দেখব মধ্য পশ্চিম পর্বতমালা, মধ্য পশ্চিম ঘাট পর্বতমালা। অর্থাৎ যদি আমরা এইভাবে টানি তাহলে মানে এই রকম অঞ্চলটাকে আমরা বলছি, এই রকম অঞ্চলটাকে। এইখানে দেখো গুরুত্বপূর্ণ শৃঙ্গ ভাদুমালা এবং কুর্দা মেলা। দেখো এখানে কুর্দা মেলা লেখা রয়েছে বা কুর্দা মুখও বলা হয়, এই যে কুর্দা মুখ, এই যে এটা পড়ছে মধ্য পশ্চিম ঘাট পর্বতমালাতে। তো এখানে গুরুত্বপূর্ণ শুধু শৃঙ্গের নাম মনে রাখলেই হবে, ভাদুমালা এবং কুর্দা মেলা বা কুর্দা মুখ। নেক্সট দেখো দক্ষিণ পশ্চিম ঘাট পর্বতমালা, অর্থাৎ এই যে নিচের অংশটা, এই অংশটা হলো দক্ষিণ পশ্চিম ঘাট পর্বতমালা। এইখানে গুরুত্বপূর্ণ শৃঙ্গ যেটা রয়েছে সেটা হলো আনাইমুদি, খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো এইখানে রয়েছে আনাইমুদি, ঠিক আছে। এই আনাইমুদি হলো গোটা পশ্চিমঘাট পর্বতমালার এই যে তিনটে অংশে ভাগ করা হয়েছে, সেই তিনটে অংশের মধ্যে অর্থাৎ গোটা পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, যা আনাইমালাই পাহাড়ে অবস্থিত। উচ্চতা দেখো 2646 মিটার। ভিভিআই তথ্য, বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে যে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তখন সঠিক উত্তর হয়ে যাবে আনাইমুদি পর্বতমালা, আনাইমুদি পর্বত শৃঙ্গ। নেক্সট আমরা দেখব আরো কিছু গুরুত্বপূর্ণ পাহাড়, আরাবল্লী পাহাড়। আরাবল্লী পাহাড়ের মধ্য থেকে যে দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো আরাবল্লী পর্বত বা পাহাড় হলো পৃথিবীর প্রাচীনতম ভাঁজ পর্বত। এটি এখন বর্তমানে পাহাড়ে পরিণত হয়েছে। যেহেতু এটা পৃথিবীর প্রাচীনতম, বহু বছর ধরে ক্ষয়প্রাপ্ত হতে হতে এখন বর্তমানে অবশিষ্ট পাহাড় হিসাবে রূপান্তরিত হয়েছে এবং যার উচ্চতা কিন্তু খুবই খুবই কম। এটা অবস্থিত রয়েছে দেখো গুজরাট থেকে দিল্লির মধ্যে, ম্যাক্সিমাম পোর্শনটা রয়েছে রাজস্থানে, ঠিক আছে। এইখানে অবস্থিত রয়েছে আরাবল্লী পর্বত মালাটা। প্রশ্ন আসে যে পৃথিবীর প্রাচীনতম ভাঁজ পর্বত বা ভাঁজ পাহাড় কোনটা, তখন হয়ে যাবে উত্তর আরাবল্লী। বহুবার এই প্রশ্নটাই একদম হুবহু এসেছে। এবং এই আরাবল্লী পাহাড়ের উচ্চতম শৃঙ্গ দেখো সেটা হলো গুরু শিখর, মাত্র 1722 মিটার উচ্চতা। তারপর দেখো পূর্বঘাট পর্বতমালা। পূর্বঘাট ভারতের একদম যে পূর্ব দিকের অংশ সেই দিকেও একটা পর্বত শ্রেণী অবস্থিত রয়েছে, সেটা হলো পূর্বঘাট পর্বতমালা। এইখানে খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য নেই তোমাদের পুলিশ পরীক্ষার জন্য, শুধুমাত্র দুটো জিনিস মনে রাখতে হবে। দেখো পূর্বঘাট পর্বতমালার উচ্চতম শৃঙ্গ সেটা হলো ঝিঙ্গাগাদা। ঝিঙ্গাওয়াদা বা ঝিঙ্গাগাদা হলো পূর্বঘাট পর্বতমালার উচ্চতম শৃঙ্গ, যেটার উচ্চতা হলো 1690 মিটার। বহুবার পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে যে পূর্বঘাট পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটা, সেটা হলো ঝিঙ্গাগাদা, 1690 মিটার। এবং দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হলো মহেন্দ্রগিরি, যার উচ্চতা 1501 মিটার। ওকে, তো যদি অপশনে থাকে ঝিঙ্গাগাদা তাহলে ঝিঙ্গাগাদা করবে, আর যদি ঝিঙ্গাগাদা অপশনে না থাকে তখন করবে মহেন্দ্রগিরি। ওকে, তো এই ছিল পশ্চিমঘাট, আরাবল্লী এবং পূর্বঘাট পর্বতমালার তথ্য। নেক্সট আমরা দেখব বিন্ধ্য পর্বত। দেখো এখানে কোন কোন রেঞ্জ কোথায় অবস্থিত পুরো সম্পূর্ণরূপে দেয়া রয়েছে। এইখানে রয়েছে এই যে এইটা হচ্ছে বিন্ধ্য রেঞ্জ, তারপরে রয়েছে দেখো, তারপরে দেখতে পাচ্ছ সাতপুরা পাহাড়। সাতপুরা পাহাড় রয়েছে বিন্ধ্য পর্বতের নিচেই। এই দিকে রয়েছে ইস্টার্ন ঘাট এবং এই দিকে রয়েছে ওয়েস্টার্ন ঘাট। তো দেখো বিন্ধ্য পাহাড়ের যেটা উচ্চতম শৃঙ্গ সেটাই শুধু মনে রাখতে হবে, সেটা হলো মানপুব বা অপর একটি নাম হলো সদ্ভাবনা শিখর। বিন্ধ্য পর্বতের উচ্চতম শৃঙ্গ হলো সদ্ভাবনা শিখর বা মানপুব, এবং সাতপুরার উচ্চতম শৃঙ্গ হলো ধূপগড়। তারপরে দেখো মহিকাল পাহাড়, উচ্চতম শৃঙ্গ হলো অমরকণ্টক, এখান থেকে নর্মদা নদীর উৎপত্তি লাভ করেছে। এবং দেখো সাতপুরার আরো একটি পার্ট হলো মহাদেও পাহাড়, যেটা সাতপুরারেরই একটি বিচ্ছিন্ন অংশ, যে কারণে আলাদাভাবে লেখা হয়েছে, ঠিক আছে। সেটা হলো তার উচ্চতম শৃঙ্গ হলো পাঁচমারি,
এবং যে কারণে এটিকে বলা হয় সাতপুরার রানী বা কুইন অফ সাতপুরা নামেও পরিচিত এই পাঁচমারি। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। ওকে, তো গোটা আমরা আজকের ক্লাসের ভূগোলের ক্লাস নাম্বার 3 মাধ্যমে ভারতের ভূপ্রকৃতির মাধ্যমে পার্বত্য অঞ্চল অর্থাৎ হিমালয় এবং পাহাড়ি অঞ্চল, বিভিন্ন যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে, পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা, মহিকাল পাহাড়, সাতপুরা পাহাড়, বিন্ধ্য পাহাড়, আরাবল্লী পাহাড়, সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেলসে দেখে নিলাম। ওকে, এটা গেল থিওরি। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব এবং তারপরে ঢুকে পড়ব এমসিকিউর মধ্যে। এই ক্লাসে যে এমসিকিউ করলাম তার উপর দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হলো গডউইন অস্টিন বা কেটু, যা বর্তমানে পাকিস্তানে অবস্থিত, এবং কেটু হলো পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ। ভারতের উচ্চতম শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। অনেকে কেটু বলে, কিন্তু কেটু এখন বর্তমানে পাকিস্তানে অবস্থিত, তো সেই জন্য ভারতের উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হলো সান্দাকফু। এবং খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো, পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা মিলিত হয়েছে কোথায়? সেটা হলো নীলগিরি পাহাড়ে। এবং নীলগিরি পাহাড়ের উচ্চতম শৃঙ্গর নাম কি? সেটা হলো দোদা-বেতা। এই প্রশ্নটায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাতে এসেছে এই বছর। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিলাম। তো আমরা এখানেই আমাদের যে থিওরিটা পাহাড় এবং পর্বত্য অঞ্চল ভূপ্রকৃতির প্রথম ক্লাসের, সেটা শেষ হচ্ছে। থিওরিটা পুরোটা আমরা দেখে নিলাম, একদম হিমালয়ের পর্বতশ্রেণী, কার কত উচ্চতা, কোথায় কোন পর্বত শ্রেণী অবস্থিত রয়েছে, তারপরে আমরা পশ্চিমঘাট পর্বতমালা দেখলাম, তারপরে পূর্বঘাট দেখলাম, তারপরে আরাবল্লী, সাতপুরা, বিন্ধ্য, সেগুলো দেখলাম, এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে দেখে নিলাম। ওকে, তো এরপর এই থিওরির ওপর বেস করে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নেব। দেখো এমসিকিউ, প্রথম এমসিকিউটা কি রয়েছে? হিমালয় পর্বত আনুমানিক কত কিমি প্রশস্ত? তো হিমালয় পর্বত আনুমানিক 150 থেকে 400 কিলোমিটার প্রশস্ত। প্রশ্ন নাম্বার 2, গুরু শিখর হলো একটি। গুরু শিখর হলো নিচের আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ। একটু আগে দেখলাম আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, সেটা হলো গুরু শিখর। প্রশ্ন নাম্বার 3, নিম্নলিখিত কোনটি ভারতের অবিতর্কিত সর্বোচ্চ শৃঙ্গ? তো ভারতের অবিতর্কিত সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। প্রশ্ন নাম্বার 4, ভারতের সবচেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্য হলো কোনটি? তো ভারতের সবচেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্য হলো অসম। প্রশ্ন নাম্বার 5, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মেলানো নেই? তো সঠিকভাবে মেলানো নেই চামেলি, হিমাচল প্রদেশ। এই চামেলি জায়গাটা হিমাচল প্রদেশে অবস্থিত নয়, এটা কিন্তু সঠিকভাবে মেলানো নেই। বাদ বাকি দার্জিলিং পশ্চিমবঙ্গে অবস্থিত, মাউন্ট আবু রাজস্থানে অবস্থিত, এবং কোদাই কানাল এটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত, কিন্তু চামেলি হিমাচল প্রদেশে অবস্থিত নয়, চামেলি উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট প্রশ্ন নাম্বার 6, কেন্দ্রশাসিত রাজ্য পুদুচেরির সীমানায় নিম্নলিখিত কোন রাজ্যের নেই? কেন্দ্রশাসিত রাজ্য পুদুচেরির সীমানায় নিম্নলিখিত কোন রাজ্যের নেই? অর্থাৎ পুদুচেরির সীমানায় কর্ণাটকের সীমানা নেই। বাদ বাকি অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালার কিন্তু সীমানা রয়েছে। প্রশ্ন নাম্বার 7, নিম্নলিখিত কোন জোটটি সঠিকভাবে মেলানো নেই? কোন জোটটা সঠিকভাবে মেলানো নেই? দেখো অপশান সি, হিমাচল প্রদেশ, শিলং, এটা কিন্তু সঠিকভাবে মেলানো নেই। শিলং অবস্থিত রয়েছে মেঘালয়ে। শিলং অবস্থিত মেঘালয়, তো হিমাচল প্রদেশ নয়। বাদ বাকি লখনৌ উত্তরপ্রদেশ, ইটানগর অরুণাচল প্রদেশ, এবং হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশের রাজধানী, এবং শিলং হলো মেঘালয়ের রাজধানী। নেক্সট প্রশ্ন নাম্বার 8, নিম্নলিখিত কোন পর্বতটি হিমালয়ের অংশ নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আরাবল্লী। আরাবল্লী কিন্তু হিমালয়ের অংশ নয়। বাদ বাকি হিন্দুকুশ, কারাকোরাম এবং কুয়েনলুন এগুলো হলো হিমালয়ের অংশ। প্রশ্ন নাম্বার 9, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্যটি কোনটা বা অঞ্চল কোনটি? সেটা হলো অপশন সি, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ হলো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্য বা অঞ্চল। প্রশ্ন নাম্বার 10, বানহিহাল পাস কোন হিমালয়ে অবস্থিত? ভিভিআই প্রশ্ন।
বানহিহাল পাস নিচের কোন হিমালয় অবস্থিত রয়েছে? সেটি হলো কাশ্মীর হিমালয়ে অবস্থিত রয়েছে বানহিহাল পাস। নেক্সট দেখো, নন্দা দেবী কোথায় অবস্থিত? নন্দা দেবী অবস্থিত রয়েছে অপশান এ কুমায়ুন হিমালয়ে। কুমায়ুন হিমালয়ে অবস্থিত রয়েছে নন্দা দেবী। নেক্সট প্রশ্ন নাম্বার 12, নিম্নলিখিত কোন অঞ্চলে প্রাচীন যুগের শিলা রয়েছে? তো প্রাচীন পর্বত কোনটা? সেটা হলো আরাবল্লী। তো সঠিক উত্তর হয়ে যাবে আরাবল্লী। আরাবল্লীর অঞ্চলে প্রাচীন যুগের শিলা অবস্থিত রয়েছে। প্রশ্ন নাম্বার 13, পীরপাঞ্জাল পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? তো পীরপাঞ্জাল পর্বতশ্রেণী অবস্থিত রয়েছে মধ্য হিমালয়। ওকে, মিডিল হিমালয় অবস্থিত রয়েছে, যেটা লেজার হিমালয় নামেও পরিচিত। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 14, শিবালিকের গড় উচ্চতা হলো? শিবালিকের গড় উচ্চতা আমরা থিওরিতে পড়লাম অপশান বি 600 থেকে 1500 মিটার পর্যন্ত। প্রশ্ন নাম্বার 15, পূর্বঘাটের সর্বোচ্চ বিন্দু কোন জেলায় অবস্থিত রয়েছে? পূর্বঘাটের সর্বোচ্চ বিন্দু আমরা কি দেখলাম এক্ষুনি? ঝিন্দাগাদা। তো সেই ঝিন্দাগাদা পর্বত শ্রেণীটা কোথায় অবস্থিত? সেটা হলো অপশান বি বিশাখাপত্তনমে অবস্থিত রয়েছে। প্রশ্ন নাম্বার 16, কুলু উপত্যকা কোন পর্বত শৃঙ্গের মধ্যে অবস্থিত? তো কুলু উপত্যকা ধৌলাধর এবং পীরপাঞ্জাল পর্বত শৃঙ্গের মধ্যে অবস্থিত। ভিভিআই প্রশ্ন এটি। নেক্সট প্রশ্ন নাম্বার 17, সহ্যাদ্রি নামটি কোনটির সঙ্গে সম্পর্কিত? সহ্যাদ্রি নামটি নিচের কোন পর্বত শ্রেণীর সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পশ্চিম ঘাট পর্বত শ্রেণীর সাথে সম্পর্কিত। প্রশ্ন নাম্বার 18, দোদা বেতা শৃঙ্গ কোন পর্বতে অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নীলগিরি। নীলগিরি পাহাড় তার উচ্চতম শৃঙ্গ হলো দোদা বেতা, এবং এই প্রশ্নটা এবছর ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাতে এসেছিল। প্রশ্ন নাম্বার 19, সিনট্যাক্সিয়াল বেন্ড নিম্নলিখিত কোন পর্বতের বৈশিষ্ট্য? তো সিনট্যাক্সিয়াল বেন্ড হলো হিমালয় পর্বতের বৈশিষ্ট্য। একটু আগে আমরা দেখলাম দুটো সিনট্যাক্সিয়াল বেন্ড রয়েছে, পূর্ব দিকে অরুণাচল প্রদেশের নামচা বারোয়াতে এবং পশ্চিম দিকে সিন্ধু নদীর কাছে। 20 নম্বর প্রশ্ন দেখো, হিমালয় পর্বত উত্তর থেকে দক্ষিণে কয়টি প্রধান সমান্তরাল পর্বত শ্রেণী নিয়ে গঠিত? সেটি হলো 4টি। কি কি? ট্রান্স, তারপরে হিমাদ্রি, তারপরে হিমাচল এবং সর্বশেষে শিবালিক। এই 4টি সমান্তরাল পর্বত শৃঙ্গ নিয়ে গঠিত। তারপর দেখো, পূর্বঘাট এবং পশ্চিম ঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে? সেটা হলো অপশান সি নীলগিরি পাহাড়ে। নীলগিরি পাহাড়ে পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালা দুটো বা পাহাড়মালা দুটো মিলিত হয়েছে। প্রশ্ন নাম্বার 22, হিমালয় পর্বত আনুমানিক কত কিলোমিটার দৈর্ঘ্য বা দীর্ঘ? তো হিমালয় পর্বত আনুমানিক 2400 কিলোমিটার দীর্ঘ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। প্রশ্ন নাম্বার 22 আজকের ক্লাসটা শেষ হচ্ছে, ভূগোলের 3 নম্বর ক্লাস, যেখানে আজকে ক্লাসের মাধ্যমে আমরা পুরো হিমালয় এবং সাথে পাহাড়ি অঞ্চল আলোচনা করে ফেললাম। পুরো কমপ্লিট থিওরি প্লাস এমসিকিউ। প্রচুর থিওরি পড়েছি আজকে আমরা, থিওরির সাথে 22খানা এমসিকিউ করলাম, এবং এইখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় কমন আসবেই আসবে। ওকে, তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।